হরমুজ প্রণালী নিয়ে চুক্তি চূড়ান্তের পথে ইরান ওমান 7 দিনের জন্য জলপথ খুলতে প্রাথমিক সমঝোতায় দুদেশ। ইরানের বিরুদ্ধে সমুদ্র অবরোধ জোরদার যুক্তরাষ্ট্রের। ইয়েমেনে কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা, হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে অন্তত 30 সেনা নিহত। সানা সরকার ও মার্কিন দূতাবাসের তীব্র নিন্দা। ইউক্রেনের রুশ হামলায় একদিনে নিহত অন্তত 6। রাশিয়ার তেল শোধনাগারে পাল্টা আঘাত কিয়েভের। আন্তর্জাতিক আইন মেনে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘের প্রতিদিন গড়ে প্রাণ যাচ্ছে একজন করে শিশুর, বলছে ইউনিসেফ। উপত্যকার হাসপাতাল ও বেসামরিক স্থাপনায় আঘাতের নিন্দা তুরস্ক, পাকিস্তান সহ 8 মুসলিম দেশের। এবং কঙ্গোয় চোখ রাঙাচ্ছে এবোলা, মৃত্যুদের হাজারের বেশি। আক্রান্ত সন্দেহে 200 যাত্রীবাহী নৌযান আটক। প্রাদুর্ভাব ঠেকাতে একসঙ্গে কাজ করবে WHO, আফ্রিকা CDC। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি আলিশা ইসলাম। হরমুজ প্রণালী পুনরায় চালু করতে চুক্তি চূড়ান্তের পথে ইরান ও ওমান। 7 দিনের জন্য জলপথ খুলতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে দুদেশ। প্রস্তাবিত চুক্তিতে শত্রু দেশগুলোর জাহাজ চলাচলে তেহরানের নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এদিকে ইরানের বিরুদ্ধে সমুদ্র অবরোধ জোরদার করেছে যুক্তরাষ্ট্র। অস্ত্র সংকটের খবর উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে ইরানের সেনাবাহিনী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী আবার চালুর উদ্যোগ নিয়েছে ইরান ও ওমান। 7 দিনের জন্য প্রণালীটি খুলতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে দুই দেশ। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আল হাদাত ও আল আরাবিয়া। এ বিষয়ে তেহরানের অনুমোদন মিললে কয়েকদিনের মধ্যে ঘোষণা আসতে পারে। এদিকে প্রস্তাবিত খসড়ায় শত্রু দেশগুলোর জাহাজ চলাচলে নিষেধাজ্ঞার প্রস্তাব রাখা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। পাশাপাশি ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত সেসব ব্যক্তি বা দেশ এ নৌপথ ব্যবহার করতে পারবেন না। এদিকে ইরানের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধ আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, অবরোধ কার্যকর রাখতে 49টি বাণিজ্যিক জাহাজকে ইরানি বন্দর এড়িয়ে অন্য পথে পাঠানো হয়েছে। এছাড়া 2টি জাহাজ অচল করে দেওয়ার পাশাপাশি আরও 2টি জাহাজের তল্লাশি চালানোর কথাও জানিয়েছে তারা। ইরান যুদ্ধের 6 মাসের মাথায় যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ট্রুথ সোশ্যালে যুদ্ধ খুব ভালোভাবে এগোচ্ছে দাবি করে গোলাবারুদের ঘাটতির খবরকে ভুয়া বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী কারাদণ্ড চাওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এর আগে কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যুদ্ধ শেষের প্রক্রিয়া ধীরগতির জন্য ইরানের বিভক্ত রাজনৈতিক ব্যবস্থাকে দায়ী করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে তিনি বলেন, ইরানে এক পক্ষ যুদ্ধের অবসান চাইলেও আরেক পক্ষ সংঘাত চালিয়ে যেতে চায়। এদিকে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া দাবি করেছেন, ক্ষতিগ্রস্ত সামরিক ব্যবস্থা আধুনিকায়ন করা হয়েছে, পাশাপাশি যে কোনো হুমকি মোকাবিলায় তারা প্রস্তুত। এদিকে ইরানে সরকার পরিবর্তনের পরিকল্পনা ব্যর্থ হওয়ায় মোসাদের 2 শীর্ষ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম। নাসরিন রুমি, সময় সংবাদ। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 30 সরকারি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 15 জন। দেশটির হাজরামাউত ও মারিব প্রদেশের সামরিক ঘাঁটিতে এই হামলাকে কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা বলছেন সংশ্লিষ্টরা। হামলার নিন্দা জানিয়েছে ইয়েমেন সরকার ও মার্কিন দূতাবাস। সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সামরিক তৎপরতার জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি হুথি সামরিক মুখপাত্রের। ইয়েমেনের গৃহযুদ্ধে আবারও বেড়েছে সংঘাতের উত্তাপ। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির হাজরামাউত ও মারিব প্রদেশের কয়েকটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হুথি বিদ্রোহীরা। সরকারি সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, এতে বহু সেনা হতাহত হয়েছেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ ঘটনাকে বিশ্বাসঘাতকতাপূর্ণ হামলা বলে নিন্দা জানিয়েছেন। ইয়েমেনের সামরিক সূত্র বলছে, হুথিরা আল জাওফ প্রদেশ থেকে 8টি ক্ষেপণাস্ত্র ছুড়ে এসব হামলা চালায়। লক্ষ্যবস্তু ছিল
হাজরামৌতের আলথিনিয়া, আল আরব এবং মারিবের আল রুক সামরিক ঘাঁটি। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সামরিক তৎপরতার জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি জরুরি বাহিনীর সদস্যদের ঘাঁটি ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানান তিনি। এদিকে হামলার নিন্দা জানিয়েছে ইয়েমেনে থাকা মার্কিন দূতাবাস। এক বিবৃতিতে এটিকে কাপুরুষোচিত হামলা আখ্যা দিয়ে নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। হুথিদের এই হামলাকে কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা বলছেন সংশ্লিষ্টরা। 2014 সালে হুথিরা রাজধানী সানা দখলের পর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। পরের বছর সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক অভিযান শুরু করলে হুথিদের পুরোপুরি পরাজিত করতে পারেনি। সাম্প্রতিক সময়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আরও বাড়ছে। নাসরিন রুমি, সময় সংবাদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে আবারও বেড়েছে সংঘাতের তীব্রতা। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। পাল্টা অভিযানে রাশিয়ার একটি বড় তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু বানায় কিয়েভ। এদিকে এক রাতেই 605টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মস্কো। বেসামরিক হতাহত বাড়তে থাকায় আন্তর্জাতিক আইন মেনে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নতুন করে রুশ হামলায় আবারও কাঁপল ইউক্রেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলের খার্কিভ ও উত্তরের সুমি অঞ্চলে রাতভর ড্রোন হামলায় দিনিপ্রপেট্রভস্ক ও খেরসনে কয়েকজন প্রাণ হারান। ওডেসা অঞ্চলে গিনি-বিসাউয়ের পতাকাবাহী একটি জাহাজকেও লক্ষ্যবস্তু বানানো হয়। একই সঙ্গে কিয়েভে একটি লজিস্টিক্স কেন্দ্রে ড্রোন হামলার পরের দৃশ্য প্রকাশ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, কিয়েভ ও আশপাশের এলাকায় ইউক্রেনের লজিস্টিক্স হাব এবং সরবরাহ কেন্দ্র লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। জবাবে রাশিয়ায় ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে দেশটির ইয়ারোস্লাভল অঞ্চলের একটি বড় তেল শোধনাগারে আগুন লেগে যায়। আঞ্চলিক গভর্নর জানান, এটি এ পর্যন্ত অঞ্চলটিতে সবচেয়ে বড় ইউক্রেনীয় ড্রোন হামলা। এ সময় 93টি ড্রোন ভূপাতিত করার দাবিও করেন তিনি। মিত্র দেশগুলোর সামরিক সহায়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, গত বছরের তুলনায় চলতি বছর ইউক্রেন মাত্র 1/3 আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পেয়েছে। এই ঘাটতির সুযোগে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা আরও জোরদার করেছে বলেও দাবি করেন জেলেনস্কি। রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের বেসামরিক এলাকায় হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক বলেন, এসব হামলায় বেসামরিক প্রাণহানি ও অবকাঠামোর ক্ষতি বাড়ছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন। অবিলম্বে এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানান তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ। গাজায় প্রতিদিন মৃত্যুর শিকার হচ্ছে গড়ে একজন শিশু। গেল অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির মধ্যেও অব্যাহত ইসরায়েলি হামলায় 300 শিশুর মৃত্যু হয়েছে, এমন তথ্য প্রকাশ করেছে ইউনিসেফ। এদিকে গাজায় হাসপাতাল ও বেসামরিক স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক, মিশর, পাকিস্তান সহ 8টি মুসলিম দেশ। একই সময়ে পশ্চিম তীরেও অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। এতে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। নিহতের তালিকা থেকে বাদ যাচ্ছে না ফুটফুটে শিশুরাও। ইউনিসেফের তথ্য মতে যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন গড়ে 1টি করে শিশু প্রাণ হারিয়েছেন। অর্থাৎ গেল অক্টোবর থেকে 300 দিনে মারা গেছেন 300 শিশু। ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক জানান, গাজার শিশুরা এখনও অনিরাপদ আশ্রয়, তীব্র অপুষ্টি ও নানা রোগের ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছে। এদিকে তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত যৌথ বিবৃতিতে গাজায় হাসপাতাল, চিকিৎসা অবকাঠামো ও বেসামরিক স্থাপনায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এসব হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে তারা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে বলেও সতর্ক করেছে। উপত্যকায় শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েল আন্তরিক নয় বলেও অভিযোগ করেছে তুরস্ক। এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি অভিযানে এক কিশোরী গুলিবিদ্ধ হয়েছে। একই সঙ্গে কালান্দিয়া শরণার্থী শিবির সহ বিভিন্ন এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়ে বাড়িঘরের তল্লাশি, সম্পদ ভাঙচুর এবং একাধিক ফিলিস্তিনিকে আটক করে দখলদার বাহিনী। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, এসব অভিযানে বেশ কয়েকজন আহত হয়েছেন।
নাসরিন রুমি, সময় সংবাদ। যুদ্ধবিধ্বস্ত গাজায় কিডনি রোগীদের জন্য নিয়মিত চিকিৎসা এখন টিকে থাকার লড়াইয়ে পরিণত হয়েছে। ভাঙা সড়ক, পরিবহন সংকট আর ওষুধের তীব্র ঘাটতিতে নিয়মিত ডায়ালাইসিসও হয়ে উঠছে অনিশ্চিত। চিকিৎসকরা বলছেন, প্রয়োজনীয় ওষুধ না থাকায় অনেক রোগীকেই বারবার রক্ত নিতে হচ্ছে। পরিস্থিতি দ্রুত উন্নতি না হলে আরও অনেক রোগীর জীবন ঝুঁকির মুখে পড়বে বলেও জানান তারা। গাজার হাজারো কিডনি রোগী সপ্তাহে কয়েকবার ডায়ালাইসিসের ওপর নির্ভরশীল, কিন্তু যুদ্ধের কারণে ধ্বংস হয়ে যাওয়া সড়ক, পর্যাপ্ত পরিবহনের অভাব এবং নিরাপত্তা ঝুঁকির কারণে সময়মতো হাসপাতালে পৌঁছানোই তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেক রোগীকেই দীর্ঘ পথ হেঁটে বা স্বজনের সহায়তায় হাসপাতালে যেতে হচ্ছে। আমার ডায়ালাইসিস করাতে হয়, কিন্তু আল শিফা হাসপাতালে যাওয়ার জন্য কোনো যানবাহন পাই না। যাওয়া আসা দুটোই খুব কঠিন, কারণ বেশিরভাগ সড়ক ক্ষতিগ্রস্ত। প্রতিদিনই নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়, আর আমাকে হুইল চেয়ারে ঠেলে হাসপাতালে নিতে গিয়ে আমার ছেলেকেও অনেক কষ্ট করতে হয়। কোনোভাবে পৌঁছাতে পারলেও হাসপাতালে আবার অন্য সংকটের মুখে পড়তে হচ্ছে। প্রয়োজনীয় ওষুধ, ডায়ালাইসিস সংক্রান্ত চিকিৎসা উপকরণ এবং অন্যান্য জীবন রক্ষাকারী সরঞ্জামের ঘাটতি চিকিৎসা সেবাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। চিকিৎসকদের মতে, এসব সংকটের কারণে অনেক রোগীর নিয়মিত চিকিৎসা পরিকল্পনা পরিবর্তন করতে হচ্ছে। বিশেষ করে কিডনি রোগীদের রক্ত স্বল্পতা নিয়ন্ত্রণে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ওষুধের অভাবে অনেককে বারবার রক্ত সঞ্চালনের ওপর নির্ভর করতে হচ্ছে। একই সঙ্গে কিডনি প্রতিস্থাপন করা রোগীদের প্রয়োজনীয় ওষুধের সরবরাহ কমে যাওয়ায় তাদের জটিলতা আরও বাড়ছে। আমরা প্রয়োজনীয় ঔষধের তীব্র সংকটে আছি, বিশেষ করে কিডনি রোগীদের রক্ত স্বল্পতা চিকিৎসায় ব্যবহৃত ইনজেকশনের। এতে করে অনেক রোগীকে এখন মাসে একবার বা দুইবার রক্ত নিতে হচ্ছে। এছাড়া কিডনি প্রতিস্থাপন করা রোগীদের প্রয়োজনীয় ঔষধেরও তীব্র সংকট চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী কিডনি রোগীদের প্রয়োজনীয় ওষুধের প্রায় 46% ঘাটতি রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, স্বাস্থ্য কেন্দ্রগুলোর ক্ষয়ক্ষতি এবং চিকিৎসা সামগ্রী প্রবেশে চলমান বিধিনিষেধের কারণে এই সংকট আরও গভীর হচ্ছে। এতে নিয়মিত চিকিৎসার ওপর নির্ভরশীল রোগীদের জীবন প্রতিনিয়ত আরও অনিশ্চিত হয়ে উঠছে। কাকুলি আখতার, সময় সংবাদ। যুদ্ধবিরতি টেকসই করতে আবারও মুখোমুখি লেবানন ও ইসরায়েল। বৃহস্পতিবার ইতালির রাজধানী রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। সপ্তম দফার এই বৈঠকে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ, দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধবিরতির পূর্ণ বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। তবে যুদ্ধবিরতি নবায়নের ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো স্পষ্ট প্রতিশ্রুতি মেলেনি। বৈঠক শেষে কারিগরি পর্যায়ের আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানায় মার্কিন পররাষ্ট্র দফতর। এদিকে আলোচনা চলাকালেই লেবাননের দক্ষিণাঞ্চলের টায়ার জেলার বিভিন্ন স্থানে একাধিক বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলায় অন্তত ৮ জন আহত হয়েছেন। সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে প্রথমবারের মতো বাংলাদেশের সরকার প্রধান হিসেবে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনাও রয়েছে। এই সফর ঘিরে দলীয় নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। খালিলুর রহমান, বাংলাদেশ 99। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তার সভাপতিত্বেই সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা বিশ্ব দরবারে বাংলাদেশকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়। কূটনৈতিক ও দলীয় সূত্র জানায়, ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নিউ ইয়র্কে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। জাতিসংঘের অধিবেশনে অংশ নেয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠকে অংশ নিতে পারেন তিনি। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের তথ্য মতে, নিউ ইয়র্কের কর্মসূচি শেষে ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেয়া হবে। এরপর ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর সান ফ্রান্সিসকো সফর ঘিরে ক্যালিফোর্নিয়ায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। সেখানকার প্রযুক্তি ও উদ্ভাবনের অন্যতম কেন্দ্র বে এরিয়ায় বসবাস করেন বহু বাংলাদেশি উদ্যোক্তা ও
ও প্রযুক্তিবিদ। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাদের সম্পৃক্ত করতে প্রধানমন্ত্রীর এ সফর বলে জানা গেছে। তাকে স্বাগত জানাতে নাগরিক সংবর্ধনা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন চলছে। জনগণের মাঝে এবং নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে একটা মাইল ফলক হয়ে দাঁড়াবে এই অনুষ্ঠানটা। সার্বিক পরিকল্পনা অনুযায়ী প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ৮ থেকে ১০ দিনের হতে পারে। সফরের সময়সূচি ও আনুষ্ঠানিকতা চূড়ান্ত করতে কাজ চলছে। তবে প্রেস সচিব সালেহ শিবলি জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা রয়েছে, তবে চূড়ান্ত সময়সূচি এখনও নির্ধারিত হয়নি। জাতিসংঘের এবারের অধিবেশন বাংলাদেশের জন্য এক গৌরবময় ও বিরল কূটনৈতিক দৃশ্যপট তৈরি করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ভারতের আলোচিত ককরোচ জনতা পার্টি সিজেপি এবার দেশজুড়ে জনসংযোগের ঘোষণা দিয়েছে। বেকারত্ব, শিক্ষা ব্যবস্থার সংস্কার, সরকারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিতে সেপ্টেম্বর থেকে কর্মসূচি শুরু করেছে সংগঠনটি। একই সঙ্গে প্রথমবারের মতো জাতীয় নেতৃত্ব ঘোষণা করেছে দলটি। ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস ইস্যুতে দিল্লির যন্তর মন্তরের টানা আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসে ককরোচ জনতা পার্টি সিজেপি। সেই আন্দোলনের ধারাবাহিকতায় এবার নিজেদের কার্যক্রম বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান, বেকারত্ব, শিক্ষা ব্যবস্থার সংস্কার, সরকারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা এবং জনগণের আস্থার সংকটের মতো বিষয়কে সামনে রেখে সেপ্টেম্বর থেকে দেশব্যাপী জনসংযোগ শুরু করবে তারা। সেপ্টেম্বর মাসে ককরোচ জনতা পার্টি দেশব্যাপী একটি প্রচার অভিযান শুরু করবে। কারণ এখন সবচেয়ে জরুরি হলো মানুষের কথা শোনা। মানুষের কথা না শুনলে তারা শেষ পর্যন্ত রাজপথে নেমে আসবে। আমরা আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছি। সবাইকে এই অভিযানে ব্যাপকভাবে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধনের মাধ্যমে সদস্য হওয়া যাবে। ঐক্যবদ্ধ থাকলেই আমাদের দাবি আরো জোরালোভাবে তুলে ধরা সম্ভব হবে। সিজেপি জানিয়েছে, সমাজকর্মী সোনাম ওয়াংচুক সংগঠনের পরামর্শক হিসেবে থাকবেন। পাশাপাশি সাম্প্রতিক আন্দোলনে আহত শিক্ষার্থীদের আইনি ও চিকিৎসা সহায়তা এবং তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো প্রত্যাহারের চেষ্টাও চালিয়ে যাচ্ছে সিজেপি। সাম্প্রতিক আন্দোলনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরুণদের সঙ্গে আলোচনায় বসতে চাওয়াকে স্বাগত জানিয়েছে অভিজিৎ দীপকে। তিনি বলেন, তরুণরাই বাধ্য করেছে সরকারকে তাদের সাথে সংলাপে বসতে। সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রথম জাতীয় নেতৃত্ব ঘোষণা করা হয়। এতে প্রতিষ্ঠাতা অভিজিৎকে জাতীয় আহ্বায়ক এবং আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে সহ আহ্বায়ক করা হয়েছে। ফারদিন মাঝার, সময় সংবাদ। আবারও উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে কোরীয় উপদ্বীপ। বৃহস্পতিবার পূর্ব সাগরে ক্ষেপণাস্ত্র শনাক্তের বিষয়টি জানায় দক্ষিণ কোরিয়া। চলমান পরিস্থিতিতে পিয়ংইয়ংয়ের সঙ্গে বহুপক্ষীয় আলোচনা সম্ভব নয় বলে জানিয়েছে সিউল। অন্যদিকে জাপানের সামরিক সক্ষমতা বাড়ানোকে কেন্দ্র করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন কিম জং উনের বোন। কোরীয় উপদ্বীপে উত্তেজনার পারদ ফের চড়ালো উত্তর কোরিয়া। বৃহস্পতিবার পূর্ব সাগরে কিম জং উনের সেনারা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে বলে জানায় দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। জাপান সরকারের ধারণা এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে, তবে এটি জাপানের সামুদ্রিক অঞ্চল বা এক্সক্লুসিভ ইকোনমিক জোনে আঘাত হানেনি। পাওয়া যায়নি কোনো ক্ষয়ক্ষতির খবরও। উৎক্ষেপণের পরপরই কূটনৈতিক চ্যানেলে পিয়ংইয়ংয়ের কাছে কড়া প্রতিবাদ জানায় টোকিও। এটি চলতি বছরে উত্তর কোরিয়ার ধারাবাহিক অস্ত্র পরীক্ষারই সর্বশেষ সংযোজন। স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রকেট, আর্টিলারি ও বিভিন্ন কৌশলগত অস্ত্রের পরীক্ষা চালিয়ে নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে চলেছে দেশটি। এমন পরিস্থিতির মধ্যেই দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বাস্তবতায় উত্তর কোরিয়াকে নিয়ে বহুপক্ষীয় আলোচনার সম্ভাবনা খুবই কম। তিনি দাবি করেন, ইন্দোনেশিয়ার উদ্যোগে দুই কোরিয়ার মধ্যে সংলাপের চেষ্টা করা হলেও তা প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং। এদিকে জাপান
জাপানের সাম্প্রতিক টমাহক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ঘিরে আরও কঠোর অবস্থান নিয়েছে উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয় জং অভিযোগ করেন, জাপান সামরিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হওয়ার লক্ষ্য আড়াল করছে। এর পেছনে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে বলে দাবি তার। জাপানের সামরিক কর্মকাণ্ডের জবাবে উত্তর কোরিয়া নতুন সামরিক বিকল্প গ্রহণ করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ক্ষেপণাস্ত্র পরীক্ষা, কূটনৈতিক অচলাবস্থা এবং পাল্টাপাল্টি হুমকি সব মিলিয়ে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কাকুলি আখতার, সময় সংবাদ। কঙ্গোতে দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা নিয়ন্ত্রণে দেশটির সরকার ও আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের সঙ্গে একসঙ্গে কাজ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। ত্রিপক্ষীয় বৈঠক শেষে এমনটাই জানিয়েছে সংস্থাটি। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত প্রায় 4,000, মারা গেছেন 1,800-র বেশি মানুষ। এরই মধ্যে রাজধানী কিনশাসার কাছে ইবোলা আক্রান্ত সন্দেহে 200 যাত্রীবাহী একটি নৌযান আটক করেছে কর্তৃপক্ষ। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। চলতি বছরের মে মাসে প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ ইবোলায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে অনেকের। সংক্রমণের সংখ্যার দিক থেকে এটি এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইবোলা প্রাদুর্ভাব। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইতুরি প্রদেশ, যেখানে মোট আক্রান্তের প্রায় 87% শনাক্ত হয়েছে। এছাড়া নর্থ কিভু, সাউথ কিভু, হাউথ উয়েলে এবং চোপো প্রদেশেও সংক্রমণ ছড়িয়েছে। পরিস্থিতির ভয়াবহতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO, আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বা আফ্রিকা CDC এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে বৈঠকের পর WHO জানিয়েছে প্রাদুর্ভাব ঠেকাতে সবাই মিলে একটি অভিন্ন কৌশল বাস্তবায়নে একমত হয়েছে। সংস্থাটি আরও জানায়, কঙ্গো সরকারের নেতৃত্বে সমন্বয় আরও জোরদার করা হবে। পাশাপাশি সবাই একই পরিকল্পনা অনুযায়ী কাজ করবে। এদিকে রাজধানী কিনশাসায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় প্রায় 200 যাত্রী বহনকারী একটি নৌযান আটক করেছে কর্তৃপক্ষ। নৌযানটি চোপো প্রদেশের কিসাঙ্গানি থেকে কিনশাসার দিকে যাচ্ছিল। যাত্রাপথে নেমে যাওয়া এক যাত্রীর ইবোলার মতো উপসর্গ নিয়ে মৃত্যুর পর নৌযানটি থামানো হয়। পরে যাত্রী ও নৌযানের কর্মীদের পরীক্ষা করতে মোবাইল ল্যাবরেটরি মোতায়েন করা হয়। আফ্রিকা CDC জানিয়েছে, মহাদেশ জুড়ে ইবোলা মোকাবিলায় প্রয়োজন প্রায় $140 কোটি, যার মধ্যে $42 কোটি বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে। তবে সংক্রমণের গতি, দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা এবং মানবিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তাই দ্রুত সমন্বিত পদক্ষেপ না নিলে ইবোলা নতুন এলাকায় ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। নাসরিন রুমি, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের দূষিত জ্বালাপেনো মরিচ খেয়ে 345 জন সালমোনেলা ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে 36 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 27টি অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে মিনেসোটা ও কলোরাডো অঙ্গরাজ্যে। তদন্তে জানা গেছে, জ্বালাপেনো মরিচগুলো মেক্সিকো থেকে আমদানি করে ক্যালিফোর্নিয়ার একটি সরবরাহকারী প্রতিষ্ঠান বিভিন্ন রেস্তোরাঁয় সরবরাহ করেছিল। পরিস্থিতি সামাল দিতে মেনু থেকে দূষিত মরিচ সরিয়ে নিয়েছে জনপ্রিয় কয়েকটি রেস্তোরাঁ। এদিকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA প্রাদুর্ভাবের উৎস খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেনে সপ্তাহ জুড়ে চলা ভয়াবহ দাবানলের তাণ্ডব কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এর মধ্যে আগুনে প্রায় 10,000 একর বনাঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে। একই সঙ্গে 700 বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রায় 67,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, সপ্তাহের শেষ দিকে আবারও তাপমাত্রা বেড়ে যেতে পারে। একই সঙ্গে বাতাস ও দমকা হাওয়ায় আগুন নতুন করে ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। ইউরোপ জুড়ে তীব্র গরমে যখন নাজেহাল মানুষ, তখন দক্ষিণ বসনিয়ার একটি প্রাকৃতিক গুহা হয়ে উঠেছে স্বস্তির আশ্রয়। ইউনেস্কো স্বীকৃত ভিয়েত্রেনিৎসা গুহার ভেতরে সারা বছরই থাকে মাত্র 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। শীতল পরিবেশের পাশাপাশি বিরল জীববৈচিত্র্যের জন্য গুহাটি এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ।
বসনিয়ার চলতি সপ্তাহে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে তীব্র গরম থেকে বাঁচতে ভিড় জমাতে শুরু করেন দেশি বিদেশি পর্যটকেরা। তাদের গন্তব্য ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত বিয়েত্রে নিশ্চা গুহা। শহর থেকে প্রায় 25 কিলোমিটার উত্তরে অবস্থিত এই গুহা গ্রীষ্মের দাবদাহে প্রাকৃতিক শীতাতপ নিয়ন্ত্রিত আশ্রয় হিসেবে পরিচিত। প্রায় 7.5 কিলোমিটার দীর্ঘ এই গুহার ভেতরে তাপমাত্রা বছর জুড়ে স্থির থাকে 11 ডিগ্রি সেলসিয়াস। পরিবেশগত ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় একসঙ্গে সর্বোচ্চ 80 জন দর্শনার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। অন্ধকার গোলকধাঁধার মতো পথ, বিশাল প্রাকৃতিক কক্ষ এবং হাজার বছরে ভূতাত্ত্বিক গঠনের কারণে গুহাটি পর্যটকদের কাছে এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। স্থানীয় লোককথায় প্রচলিত আছে এর গোপন পথ নাকি অ্যাড্রিয়াটিক সাগর পর্যন্ত বিস্তৃত ছিল। বাইরে আজ ভীষণ গরম, সত্যি অসহনীয়, কিন্তু এখানে এলেই একদম শীতল বাতাস অনুভব করা যায়, যেন একেবারে বিনামূল্যের এয়ার কন্ডিশনার। ভেতরে যাওয়ার জন্য আমি মুখিয়ে আছি, কারণ শুনেছি গুহাটি খুব সুন্দরভাবে সংস্কার করা হয়েছে। বিয়েত্রে নিশ্চা শুধু শীতল পরিবেশের জন্যই নয়, এর সমৃদ্ধ জীববৈচিত্র্যের কারণেও বিশ্বজুড়ে পরিচিত। এখানকার সবচেয়ে উল্লেখযোগ্য বিরল প্রাণী ও গুহার অনন্য বাস্তুতন্ত্র সংরক্ষণে বিভিন্ন আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে গবেষণা ও সংরক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। শিউলি রোজা, সময় সংবাদ। সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে যাত্রীবাহী একটি মিনিবাসে বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 14 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির জারামানা শহরে চলন্ত মিনিবাসে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ঘটনাস্থল থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা কর্মকর্তাদের প্রাথমিক ধারণা বিস্ফোরকটি বাসের ভেতরে পেতে রাখা হয়েছিল। বিস্ফোরণে মিনিবাসটি পুরোপুরি ধ্বংস হলেও আশপাশের দোকানপাট ও পাশের আরেকটি বাসে হালকা ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শয়বানি। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। 2024 সালে বাশার আল আসাদের পতনের পর সাম্প্রদায়িক উত্তেজনায় থাকা জারামানায় এটি প্রথম বড় ধরনের বোমা হামলা। প্রথমবারের মতো সূর্যের পৃষ্ঠের রহস্যময় ঘূর্ণাবর্তের স্পষ্ট ছবি তুলেছেন বিজ্ঞানীরা, যা আগে কখনো এত নিখুঁতভাবে ধরা পড়েনি। প্রশান্ত মহাসাগরের হুয়াওয়ে দ্বীপে স্থাপিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইনোওয়ে সোলার টেলিস্কোপে ধরা পড়েছে এই বিরল দৃশ্য। বিজ্ঞানীদের মতে সূর্যের এই ঘূর্ণিগুলোতে বিপুল পরিমাণ শক্তি সঞ্চিত হতে পারে। পরে সেই শক্তি হঠাৎ বিস্ফোরণের মতো মুক্তি পেলে মহাকাশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে। এর প্রভাবে পৃথিবীর বিদ্যুৎ গ্রিড, স্যাটেলাইট ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। পাশাপাশি মহাকাশে অবস্থানরত নভোচারীদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। প্রচলিত বিভিন্ন আইনের পরিবর্তন ও সরকারের বিভিন্ন পদক্ষেপে কাজ হারাচ্ছেন পর্তুগালে বসবাসরত অভিবাসীরা। অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং পেশায় পর্তুগিজ ভাষা বাধ্যতামূলক করা সহ নানা জটিলতায় দীর্ঘদিনের দক্ষতা থাকা সত্ত্বেও পেশা বদলাতে বাধ্য হচ্ছেন অনেকে। এতে অন্যান্য খাতে অভিজ্ঞতা না থাকায় কর্মহীন হয়ে পড়ছেন অনেক প্রবাসী। লিসবন থেকে তারেকুল হাসান আশিকের রিপোর্ট। পর্তুগিজ ভাষায় দক্ষতার অভাব থাকলেও স্বাধীন পেশা হিসেবে উবার, বোল্টের মতো অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং মাধ্যম টিভিডি ছিল অনেক প্রবাসী বাংলাদেশির আয়ের অন্যতম উৎস। তুলনামূলক ভালো উপার্জন ও কাজের স্বাধীনতার কারণে অভিবাসীদের কাছেও জনপ্রিয় ছিল এ পেশা। তবে দুর্ঘটনা সহ নানা পরিস্থিতিতে এই খাতের প্রচলিত আইন পরিবর্তনের উদ্যোগ নেয় পর্তুগালের সরকার। টিভিডি চালকদের পর্তুগিজ ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে এমন নানা শর্ত আরোপ করে গত 17 জুলাই নতুন আইনের অনুমোদন দেয় দেশটির পার্লামেন্ট। প্রেসিডেন্টের স্বাক্ষরের অপেক্ষায় থাকা আইনটি চূড়ান্ত অনুমোদন পেলে এ পেশায় থাকা ভিন্ন ভাষাভাষী চালকদের পর্তুগিজ ভাষার বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, যা বেশ কষ্টসাধ্য। আইনটি কার্যকর হলে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি কর্মহীন হবে বলে মনে করছেন টিভিডি ব্যবসার সঙ্গে যুক্ত প্রবাসীরা। যে নতুন নিয়ম এসেছে সেখানে ট্যাক্সিকে ইনক্লুড করা হয়েছে রাইডিং শেয়ারিংয়ের ক্ষেত্রে, এবং এখানে ল্যাঙ্গুয়েজটাকে বাধ্যতামূলক করা হয়েছে, যেটা আমাদের দক্ষ ড্রাইভার যারা আছেন তাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমাদের
ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে যা আগে ছিল 15 বছর মেয়াদি, সেটা নতুন করে রেসিডেন্ট কার্ড অনুযায়ী মেয়াদ অনুযায়ী যেটা ড্রাইভিং লাইসেন্স দিবেন, যা বাংলাদেশিদের জন্য, প্রবাসীদের জন্য ভোগান্তির বড় কারণ হয়ে দাঁড়াবে। এছাড়া নানা জটিল নিয়মনীতি ও আইনের প্রভাবে ব্যবসা গুটিয়ে অন্যত্র পাড়ি জমাচ্ছে দেশটিতে নাগরিকত্ব নেয়া অভিবাসী ব্যবসায়ীরাও। এতেও কর্মসংস্থান হারাচ্ছেন প্রবাসীরা। নতুন নাগরিকত্ব আইন বা টিভিডি চালকদের জন্য পর্তুগালের নতুন আইনের পাশাপাশি অভিবাসীদেরকে টার্গেট করে সরকারের নেওয়া নানা পদক্ষেপে অনেকটা দিশেহারা পর্তুগালের অভিবাসীরা। ভাষাগত দক্ষতার কারণে এমনিতেই পিছিয়ে থাকা এই জনগোষ্ঠীর জন্য এসব আইনকে মরার উপর খাড়ার ঘা বলছেন তারা। তবে ভাষাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় সংস্কৃতির সাথে একীভূত হওয়া গেলে এসব জটিলতার মাত্রা খানিকটা কমিয়ে আনা সম্ভব বলে মনে করছে সংশ্লিষ্টরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ফিনল্যান্ডের লাহতি শহরে দেখা মিলে একটি ইসলামিক কালচারাল সেন্টারের। 50-এর দশকে নির্মিত কাঠের বাড়িটি একসময় ছিল খ্রিস্টান উপাসনালয়। কালের বিবর্তনে সেই বাড়িতেই আজ মসজিদ ভিত্তিক কার্যক্রম। ফিনল্যান্ডের ধর্মীয় সম্প্রীতির গল্পই তুলে ধরছেন মহিউদ্দিন মধু। প্রথম দেখায় মনে হবে সাধারণ একটি কাঠের বাড়ি, নেই কোনো উঁচু মিনার, নেই বিশাল গম্বুজ। কিন্তু এই ভবনই আজ ফিনল্যান্ডের লাহাতি শহরের মুসলিম কমিউনিটির অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক কেন্দ্র। প্রবেশপথেই ফিনিশ ও আরবি সহ বিশ্বের নানা ভাষায় স্বাগত জানায় এই ইসলামিক সেন্টার। মসজিদের ভেতরে প্রবেশ করতেই চোখ আটকে যায় এর অনিন্দ্য সুন্দর কারুকার্যে। সূক্ষ্ম নকশায় সাজানো দেয়াল, দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফি আর পরিপাটির সাজসজ্জা, ইবাদতের এক মনোরম পরিবেশ। প্রতিটি কোণেই যেন আধ্যাত্মিকতার অপূর্ব গল্প। এই ভবনের ইতিহাসও বেশ বৈচিত্র্যময়। ফিনিশ প্রভাবশালী গণমাধ্যম উলে ও সিটি কর্পোরেশনের তথ্য মতে 50-এর দশকে নির্মিত ভবনটি একসময় ছিল একটি খ্রিস্টান উপাসনালয়। পরে 1990 সালে এটি শিল্পী ইসমো পিয়োক্কোর স্টুডিও এবং গ্যালারি হিসেবে ব্যবহৃত হতো। 2012 সালে ভবনটি কিনে নেয় ইসলামিক শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন আল হামদ। এরপর আনুষ্ঠানিকভাবে এটি মসজিদ তথা ইসলামিক সেন্টার হিসেবে যাত্রা শুরু করে। একটি পুরানো ভবন নতুন পরিচয়ে হয়ে ওঠে বিশ্বাস, সম্প্রীতি আর সহাবস্থানের প্রতীক। এখানে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি শিশুদের কুরআন শেখানো হয়। এছাড়া পারিবারিক অনুষ্ঠান, রমজানের ইফতার, তারাবি, ঈদের জামাত, এমনকি বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমও নিয়মিত আয়োজন করা হয়। হাঁটার দূরত্বতেই মসজিদ থাকে। তো ফিনল্যান্ডে আমার জানার মতো এরকম কোনো জায়গায় নাই, বাট আমাদের এখানে লাহাতিতে হচ্ছে আমরা এখানে খুবই মানে এখান থেকে 3-4 মিনিটের দূরত্ব মতো এরকম কাছাকাছি থাকি আর কি। তো আসলে খুব ভালো লাগে, যখন ইচ্ছা তখন আসতে পারি। ফিনল্যান্ডের মতো একটা জায়গায় এত সুন্দর কারুকার্য করা মসজিদে নামাজ পড়তে পেরে আসলে আমি খুবই নিজের কাছে মনে হয় যেন আমি বাংলাদেশেই চলে আসছি। মসজিদটি প্রতিষ্ঠা ও পরিচালনায় তুর্কি মুসলিমদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে স্থানীয়দের কাছ থেকে জানা যায়। ফিনল্যান্ডে সাধারণত এরকম প্রাতিষ্ঠানিক মসজিদ খুব একটা দেখা যায় না। আর লাহাতি শহরের এই মসজিদের আরও একটি ভালো নিদর্শন হচ্ছে এই মসজিদের ঠিক উল্টো পাশে একটি গির্জা রয়েছে, যা কিনা ধর্মীয় সম্প্রীতির অন্যতম নিদর্শন। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, লাহাতি, ফিনল্যান্ড। দক্ষিণ কোরিয়ায় গিয়ংপো সমুদ্র সৈকতে গ্রীষ্মকালীন মিলন মেলার আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশিদের কমিউনিটি। দিনভর চলে আনন্দ উৎসব, খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। রেকর্ড দাবদাহে যখন দক্ষিণ কোরিয়ার জনজীবন হাঁসফাঁস করছে, ঠিক তখনই পূর্ব সাগরের কোলগেসা গিয়ংপু সমুদ্র সৈকত হয়ে ওঠে এক টুকরো প্রশান্তির ঠিকানা। প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝেই আয়োজন করা হয় দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গ্রীষ্মকালীন মিলন মেলা। দূর দূরান্ত থেকে ছুটে আসা প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় মুখর হয়ে ওঠে সমুদ্র তীর। নীল সমুদ্র, সারি সারি পাইন গাছ আর ঠান্ডা সমুদ্রের বাতাস আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে। রোববার অনুষ্ঠিত এই আয়োজনে পরিবার পরিজন নিয়ে অংশ নেন কয়েক শতাধিক প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশের কমিউনিটি এবং বাংলাদেশের মানুষ অনেক সহনশীল, অনেক ভালো কাজ করে।
এতে তারা একটা বুঝতে পারলো। পরিচিত বন্ধু বান্ধব সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে খুব ভালো লাগতেছে এবং যান্ত্রিক জীবনে সমুদ্র পাড়ে এসে খুব ফ্রেশ মনে হইতেছে। খাওয়া দাওয়া, অন্যান্য খেলা, বিনোদন, তারপর পাশাপাশি র্যাফেল ড্র ইত্যাদি বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে সারাদিন পার করতেছি। কর্মব্যস্ততার জীবন শেষ করে এখানে আসতে পেরে খুবই খুশি এবং খুবই আনন্দিত। যারা আয়োজন করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। এই প্রোগ্রাম থেকে আমরা বার্তা দিতে চাচ্ছি, বাংলাদেশের বাইরে থেকেও যেই কোনো দেশে থাকলেও বাংলাদেশের যে একটা আমেজ তৈরি করা যায় বিদেশের মাটিতে, এই ধরনের একটা আমেজ ইপিএস বাংলা কমিউনিটি দিতে যাচ্ছে। বিদেশের মাটিতে এমন প্রাণবন্ত আয়োজন যেন ছড়িয়ে দিয়েছে এক টুকরো বাংলাদেশের উৎসবের আমেজ। দিনব্যাপী আয়োজনে ছিল দেশীয় খাবার সহ ছোট বড়দের নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার পার্থ উপকূলে মা ডলফিন তার মৃত শাবককে বহন করে নিয়ে যাওয়ার হৃদয়স্পর্শী এক দৃশ্য দেখা গেছে। শীতকালে জন্ম নেওয়া শাবকটি নিউমোনিয়ায় মারা গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গবেষণা সংস্থা জানায়, ফ্র্যাগল নামে পরিচিত মা ডলফিনটি আগেও 3টি শাবক হারিয়েছিলেন। শুধু মানুষ নয়, প্রাণীদেরও যে মাতৃত্বের বেদনা গভীর হতে পারে তারই এক মর্মস্পর্শী দৃশ্য ধরা পড়েছে অস্ট্রেলিয়ার পার্থ উপকূলে। মৃত শাবককে কখনো মাথায়, কখনো পিঠে ভর দিয়ে পানির উপর ভাসিয়ে রাখছে মা ডলফিন। শ্বাস নেওয়ার জন্য বারবার পানির উপরে উঠলেও এক মুহূর্তের জন্য সন্তানকে ছেড়ে যায়নি সে। সামুদ্রিক গবেষণা সংস্থা জানায়, মা ডলফিনটির নাম ফ্র্যাগল এবং তাকে বহু বছর ধরে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর আগেও 3টি শাবক হারিয়েছে সে। তাই চতুর্থ শাবকের জন্ম গবেষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছিল। কিন্তু মাত্র 2 সপ্তাহের মাথায় সেই শাবকটিও মারা যায়। মা ডলফিনটিকে চারপাশে ঘিরে থেকে যেন নীরবে সঙ্গ দিচ্ছিল দলের অন্য সদস্যরা। এটি শুধু একটি মায়ের শোক নয়, পুরো ডলফিন দলের মধ্যেই উপস্থিতি উপলব্ধি করার একটি স্পষ্ট ইঙ্গিত। ডলফিনদের সামাজিক সম্পর্ক যে কতটা গভীর, এই ঘটনাই তার আরেকটি উদাহরণ। বিশেষজ্ঞদের মতে এমন আচরণ শুধু ডলফিন বা তিমির মধ্যেই সীমাবদ্ধ নয়, আরও অনেক স্তন্যপায়ী প্রাণীও মৃত সন্তানকে দীর্ঘ সময় ধরে বহন করে থাকে। গবেষকরা বলছেন, এসব আচরণ প্রমাণ করে প্রিয়জন হারানোর বেদনা অনুভব করার ক্ষমতা মানুষের একার নয়, বরং প্রাণী জগতেও ভালোবাসা, বন্ধন আর শোকের অনুভূতি গভীরভাবেই বিদ্যমান। ফারদিন মাঝার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হরমুজ প্রণালী নিয়ে চুক্তি চূড়ান্তের পথে ইরান ওমান। 7 দিনের জন্য জলপথ খুলতে প্রাথমিক সমঝোতায় 2 দেশ। ইরানের বিরুদ্ধে সমুদ্র অবরোধ জোরদার যুক্তরাষ্ট্রের। ইয়েমেনে কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা। হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে অন্তত 30 সেনা নিহত। সানা সরকার ও মার্কিন দূতাবাসের তীব্র নিন্দা। এবং ইউক্রেনে রুশ হামলায় একদিনে নিহত অন্তত 6। রাশিয়ার তেল শোধনাগারে পাল্টা আঘাত কিয়েভের। আন্তর্জাতিক আইন মেনে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।